সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে আমি তোমাদের সিলেবাসটি নিয়ে একটু আলোচনা করব। সিলেবাসটির প্রথম অধ্যায়ে রয়েছে অর্থনীতির সংজ্ঞা ও বিষয়বস্তু, যেখানে ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য, কতিপয় মৌলিক অর্থনৈতিক ধারণা যেমন বিকল্প অর্থনৈতিক ব্যবস্থাসমূহ অর্থাৎ পুঁজিবাদ, সমাজবাদ ও ইসলামী অর্থনীতি ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় অধ্যায়, যেখানে চাহিদা ও যোগান অর্থাৎ চাহিদা ও যোগানের ধারণা এবং তাদের নির্ধারক সমূহ, এছাড়াও বাজার ভারসাম্য, বাজার ভারসাম্যের স্থানান্তর, সেই সাথে ভোক্তার উদ্বৃত্ত ও উৎপাদকের উদ্বৃত্ত, চাহিদা ও যোগানের বিভিন্ন প্রকার স্থিতিস্থাপকতার ধারণা এবং তাদের পরিমাপক সমূহ নিয়ে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। তৃতীয় অধ্যায়, যেখানে ভোক্তার আচরণ তত্ত্ব নিয়ে আলোচনা করা হয়েছে, উপযোগ বিশ্লেষণ, যেখানে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ, সেই সাথে সংখ্যাবাচক উপযোগ, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি এবং সমপ্রান্তিক উপযোগ বিধির নীতিমালা নিয়ে আলোচনা করা হয়েছে। চতুর্থ অধ্যায়, নিরপেক্ষ রেখা বিশ্লেষণ, যেখানে নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্যসমূহ, ভোক্তার ভারসাম্য, আয় প্রভাব, বিকল্প প্রভাব ও দাম প্রভাব এই বিষয়গুলো নিয়ে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। পঞ্চম অধ্যায়, উৎপাদন তত্ত্ব, উৎপাদনের উপকরণসমূহ, মাত্রাগত উৎপাদন, উৎপাদন অপেক্ষক, সম উৎপাদন ও সমব্যয় রেখাসমূহ, উৎপাদকের ভারসাম্য ইত্যাদি বিষয়গুলো নিয়ে এই পঞ্চম অধ্যায়ে আলোচনা করা হয়েছে। ষষ্ঠ অধ্যায়, ব্যয় ও আয় তত্ত্ব, যেখানে স্বল্পকালীন ও দীর্ঘকালীন ব্যয় অপেক্ষক, ব্যক্ত ও অব্যক্ত অপেক্ষক এবং সুযোগ ব্যয়, স্থির ও পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে মোট ব্যয়, গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়, এনভেলপ আকৃতির গড় ব্যয়, উৎপাদন ও ব্যয়ের মধ্যে সম্পর্ক, হিসাবগত মুনাফা বনাম অর্থনৈতিক মুনাফা এবং মুনাফার সর্বোচ্চকরণের বিষয়গুলো এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। সপ্তম অধ্যায়, ফার্ম তত্ত্ব, যেখানে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, একচেটিয়া এবং একচেটিয়ামূলক প্রতিযোগিতা, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের স্বল্পকালীন ও দীর্ঘকালীন ভারসাম্য, ফার্ম ও শিল্পের যোগান রেখা অঙ্কন, একচেটিয়া কারবারের স্বল্পকালীন ও দীর্ঘকালীন ভারসাম্য, দাম বৈষম্যকরণ এবং একচেটিয়ামূলক প্রতিযোগিতা, দ্রব্য পৃথকীকরণ, সেই সাথে দলীয় ভারসাম্য ইত্যাদি বিষয়গুলো নিয়ে এই সপ্তম অধ্যায়ে আলোচনা করা হয়েছে। অষ্টম অধ্যায়, অলিগোপলি বাজার, অলিগোপলি বাজারের সংজ্ঞা, অলিগোপলি বাজারের বৈশিষ্ট্য, কলিউসিভ এবং নন কলিউসিভ অলিগোপলি, কৌনট মডেল, স্ট্যাকেলবার্গ মডেল এবং কিংড চাহিদা মডেল এই বিষয়গুলো নিয়ে অষ্টম অধ্যায়ে আলোচনা করা হয়েছে। নবম অধ্যায়, উৎপাদনের উপাদানসমূহের দাম নির্ধারণ, যেখানে বন্টনের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্ব, খাজনা, মজুরি, সুদ এবং মুনাফা নির্ধারণের বিষয়গুলো নিয়ে এই অধ্যায়ে আলোচনা করা হচ্ছে। এই হচ্ছে তোমাদের সিলেবাসের 9টি সেকশন। আজকে আমি তোমাদের সাথে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব, অর্থাৎ অর্থনীতির সূচনা, ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করব। মূল আলোচনা করার পূর্বেই আমরা অর্থনৈতিক জনক সম্পর্কে একটু জেনে নিই। স্ক্রিনে আমরা যে ছবিটি দেখছি, তিনি হলেন অ্যাডাম স্মিথ, যার জন্ম 1723 সালে এবং মৃত্যু 1790 সালে। অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে অর্থনীতি স্বতন্ত্র রূপে আবির্ভূত হয়। এক্ষেত্রে অবদান রাখে ক্লাসিক্যাল অর্থনীতিবিদ এই অ্যাডাম স্মিথ। তিনি সর্বপ্রথম 1776 সালে তার প্রকাশিত একটি গ্রন্থ, যার নাম অ্যান এনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস অফ দ্য ওয়েলথ অফ নেশন, এই গ্রন্থে আধুনিক অর্থশাস্ত্রকে একটি পৃথক বিজ্ঞান হিসেবে উপস্থাপন করেন এবং তিনি অর্থবিদ্যার অনেক মৌলিক ধারণা ও তত্ত্বের সুষ্ঠু রূপ দান করেন। এ কারণে এই অ্যাডাম স্মিথকেই
অর্থনীতির জনক বলা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে অর্থনীতির শব্দগত উৎপত্তি নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। বাংলা এই অর্থনীতি শব্দটির ইংরেজি প্রতিশব্দ ইকোনমিক্স। এই ইকোনমিক শব্দটি গ্রিক শব্দ ঐকোনমিয়া থেকে এসেছে। এই ঐকোনমিয়া শব্দটি দুটি গ্রিক শব্দের সন্ধি। একটি হচ্ছে ঐকোস, যার অর্থ গৃহ, এবং অপর একটি শব্দ হচ্ছে নেমেই, যার অর্থ ব্যবস্থাপনা। অর্থাৎ অর্থনীতি শব্দটির অর্থ দাঁড়ায় গৃহ ব্যবস্থাপনা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমি তোমাদের সাথে উল্লেখযোগ্য কয়েকজন অর্থনীতিবিদদের সাথে পরিচয় করিয়ে দিব। প্রথমেই দেখছি ক্লাসিক্যাল যুগের উল্লেখযোগ্য অর্থনীতিবিদগণ। প্রথমেই আমরা দেখছি অ্যাডাম স্মিথ, যার জন্ম 1723, মৃত্যু 1790 সালে। এরপরে ছবিটিতে লক্ষ্য করছি থমাস রবার্ট ম্যালথাস, যার জন্ম 1766 সালে এবং মৃত্যু 1834 সালে। তারপর দেখতে পাচ্ছি আমরা জিন ব্যাপটিস্ট সে, যিনি সে নামে পরিচিত। 1767 সালে তার জন্ম এবং 1832 সালে তার মৃত্যু। এরপর যাকে দেখছি ডেভিড রিকার্ডো। অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রেই আমরা রিকার্ডো তত্ত্ব পড়ব। তার জন্ম 1772 সালে এবং মৃত্যু হচ্ছে 1823 সালে। এবারে লক্ষ্য করা যাক নিউ ক্লাসিক্যাল অথবা নয়া ক্লাসিক্যাল যুগের উল্লেখযোগ্য কয়েকজন অর্থনীতিবিদগণ। জন স্টুয়ার্ট মিল, 1806 সালে তার জন্ম, 1873 সালে তার মৃত্যু। কার্ল মার্কস, 1818 সালে যার জন্ম এবং মৃত্যু হচ্ছে 1883 সালে। এরপরে দেখতে পাচ্ছি আলফ্রেড মার্শাল, যার জন্ম 1842 সালে এবং মৃত্যু 1924 সালে। এবারে লক্ষ্য করা যাক আধুনিক যুগের অর্থনীতিবিদগণ। জন ম্যানার্ড কেইন্স, যিনি জে.এম. কেইন্স নামে পরিচিত, যার জন্ম 1883 সালে, মৃত্যু 1946 সালে। এরপর দেখতে পাচ্ছি আমরা এল রবিন্স, যার জন্ম 1898 সালে এবং মৃত্যু 1984 সালে। আধুনিক অর্থনীতির জনক পল স্যামুয়েলসন, যার জন্ম 1915 সালে এবং মৃত্যু 2009 সালে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অর্থনীতিবিদগণেরই বিভিন্ন তত্ত্ব আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করব, আমরা পড়ব তাদের বিভিন্ন বিষয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, ইতোমধ্যে আমরা অর্থনীতির শব্দগত উৎপত্তি নিয়ে আলোচনা করেছি এবং বিশেষ বিশেষ অর্থনীতিবিদদের সাথে পরিচিত হয়েছি। এবার আমরা অর্থনীতির সংজ্ঞা নিয়ে একটু আলোচনা করব। প্রথমে ক্লাসিক্যাল ধারণা। ক্লাসিক্যাল অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ, তার মতে অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের প্রকৃতি ও কারণ সম্পর্কে অনুসন্ধান করে। এবারে লক্ষ্য করি নিউ ক্লাসিক্যাল যে ধারণা। নিউ ক্লাসিক্যাল অর্থনীতির প্রবক্তা আলফ্রেড মার্শালের মতে অর্থনীতি মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কার্যাবলী আলোচনা করে। তিনি আরও বলেন, মানব কল্যাণের বস্তুগত উপকরণগুলোর আহরণ ও ব্যবহারের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত মানুষের ব্যক্তিগত ও সামাজিক কার্যকলাপকে অনুধাবন করে এই বিষয়। আধুনিক অর্থনীতির ধারণা। আধুনিক অর্থনীতির প্রবক্তা এল রবিন্সের মতে অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য উপকরণের মধ্যে সমন্বয় সাধনকারী মানুষের আচরণ বিশ্লেষণ করে। উপরোক্ত সংজ্ঞাগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ থেকে আমরা অর্থনীতির সংজ্ঞাটিকে এভাবে বলতে পারি, কিভাবে সীমিত সম্পদ কাজে লাগিয়ে অসীম অভাব পূরণ করবে তাই অর্থনীতির মূল আলোচনার বিষয়। দুটি বিষয় উল্লেখ থাকে। ক্লাসিক্যাল ইকোনমিক্স অ্যাডাম স্মিথ, যিনি সরকারি হস্তক্ষেপবিহীন অর্থনীতির সমর্থনকারী, অন্যদিকে কেইনশিয়ান ইকোনমিস্ট অর্থাৎ জন ম্যানার্ড কেইন্স, তিনি সরকারি হস্তক্ষেপযুক্ত অর্থনীতির সমর্থনকারী। বিষয়গুলো পরবর্তীতে বিস্তারিত আলোচনা করা হবে। শিক্ষার্থী বন্ধুরা, স্ক্রিনে আমরা একজন অর্থনীতিবিদের ছবি দেখছি, যার নাম র্যাগনার ফ্রিশ, যার জন্ম 1895 সালে এবং মৃত্যু 1973 সালে। তিনি অর্থনীতিতে সর্বপ্রথম নোবেল পুরস্কার পান।
অর্থনীতিকে আলোচনার সুবিধার্থে তিনি সর্বপ্রথম দুটি ভাগে বিভক্ত করেন। একটি হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি এবং অপরটি হচ্ছে সামষ্টিক অর্থনীতি। ব্যষ্টিক অর্থনীতি, ব্যষ্টিক শব্দটি ইংরেজি প্রতিশব্দ মাইক্রো, যা গ্রিক শব্দ মিক্রোস থেকে এসেছে এবং যার অর্থ ক্ষুদ্র। অর্থনীতির যে শাখায় ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় কিংবা একক বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় ব্যষ্টিক অর্থনীতি। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি একটি দ্রব্যের দাম, অর্থাৎ ইন্ডিভিজুয়াল কোনো প্রোডাক্টের প্রাইস, একজন ব্যক্তির আয়। একটি দেশের পুরো জনসংখ্যার মধ্যে একজন ব্যক্তির আয়কে এখানে উল্লেখ করা হয়েছে। অপরদিকে একজন ভোক্তার ভোগ, অর্থাৎ একটি দেশের সার্বিক ভোগ স্তরকে নয়, একজন মাত্র ব্যক্তির ভোগের বিষয়টিকে এখানে উপস্থাপন করা হয়েছে। ব্যষ্টিক অর্থনীতির মূল আলোচ্য বিষয়গুলো হল উৎপাদন মূল্য নির্ধারণ, যেখানে চাহিদা তত্ত্বের বিশ্লেষণ, উৎপাদন ও ব্যয় তত্ত্বের বিশ্লেষণ থাকবে। বন্টন তত্ত্ব, যেখানে খাজনা, মজুরি, সুদ এবং মুনাফা নিয়ে আলোচনা করা হবে। এবং তৃতীয়ত কল্যাণমূলক অর্থনৈতিক তত্ত্ব, যেখানে একটি দেশের সার্বিক কতটুকু কল্যাণ অর্জিত হয় সে বিষয়টি নিয়ে এখানে আলোচনা করা হবে। এবারে জেনে নেওয়া যাক সামষ্টিক অর্থনীতি বলতে কি বোঝায়। সামষ্টিক এই শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ম্যাক্রো, যা গ্রিক শব্দ ম্যাক্রোস থেকে এসেছে, যার অর্থ বৃহৎ। অর্থাৎ অর্থনীতির যে শাখায় বৃহৎ বৃহৎ পরিসরে কিংবা সামগ্রিক পরিসরে আলোচনা করা হয় তাকে বলা হয় সামষ্টিক অর্থনীতি। যেমন ব্যষ্টিক অর্থনীতিতে একটি দ্রব্যের দামের কথা বলা হয়েছে। এক্ষেত্রে একটি দ্রব্যের দামকে নয়, পুরো দাম স্তর, অর্থাৎ একটি দেশের সকল দ্রব্য সামগ্রীর দামের যে স্তর সে বিষয়টিকে এখানে উল্লেখ করা হয়েছে। অপরদিকে জাতীয় আয়, যেখানে ব্যষ্টিক অর্থনীতিতে একজন মাত্র ব্যক্তির আয়ের কথা বিবেচনা করা হয়েছে, আর এক্ষেত্রে জাতীয় আয় অর্থাৎ একটি দেশের সকল জনগণের যে আয়ের সমষ্টি সেই বিষয়টিকে এখানে উল্লেখ করা হয়েছে। অপরদিকে সামগ্রিক ভোগ, অর্থাৎ একটি দেশের সকল জনগণের যে ভোগ সেই বিষয়টি এখানে বিবেচনা করা হয়েছে। সুতরাং আমরা বলতে পারি অর্থনীতির যে শাখায় বৃহৎ পরিসরে কিংবা সামগ্রিক পরিসরে আলোচনা করা হয় তাকে সামষ্টিক অর্থনীতি বলা হয়। সামষ্টিক অর্থনীতির মূল আলোচ্য বিষয়গুলো হল সাধারণ দাম তত্ত্ব ও মুদ্রাস্ফীতি, আয় ও নিয়োগ তত্ত্ব, যেখানে ভোগ অপেক্ষক, বাণিজ্য চক্র তত্ত্ব, বিনিয়োগ অপেক্ষক ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়, অর্থনৈতিক প্রবৃদ্ধি তত্ত্ব এবং সামগ্রিক বন্টন তত্ত্ব। এই বিষয়গুলোই সামষ্টিক অর্থনীতির মূল আলোচ্য বিষয়। এ পর্যায়ে আমি তোমাদের সাথে অর্থনীতির গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, উৎপাদন সম্ভাবনা রেখা, যাকে ইংরেজিতে বলা হয় প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, সংক্ষেপে আমরা পিপিসি বলতে পারি। অর্থাৎ উৎপাদন রেখা হচ্ছে এমন একটি বিন্দুর সঞ্চার পথ যে রেখার বিভিন্ন বিন্দুতে দুটি দ্রব্যের উৎপাদনের সমন্বয় এবং সেই সাথে সম্ভাবনা প্রকাশ পায়, তাই হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। অর্থনীতিবিদ লিপসির মতে উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যার বিভিন্ন দ্রব্যের এরূপ বিকল্প সমন্বয় সমূহ প্রকাশ করে যেগুলো তাৎক্ষণিকভাবে অর্জন করা সম্ভব যদি উৎপাদক সম্পদের পূর্ণ ব্যবহার করে। তো বিষয়টিকে আমি একটি চিত্রের সাহায্যে তোমাদের সামনে উপস্থাপন করছি। চিত্রে ভূমি অক্ষে এক্স দ্রব্য এবং লম্ব অক্ষে ওয়াই দ্রব্য নির্দেশ করা হয়েছে। এখানে এ বি রেখাটি উৎপাদন সম্ভাবনা রেখা, অর্থাৎ পিপিসি, যার অর্থ প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। সম্পূর্ণ সম্পদ যদি শুধুমাত্র ওয়াই দ্রব্যের জন্য ব্যয় করা হয় তাহলে সর্বোচ্চ ও এই পরিমাণ ওয়াই দ্রব্য উৎপাদন করা সম্ভব, সেখানে এক্স দ্রব্যের উৎপাদন শূন্য। অন্যদিকে পুরো সম্পদ যদি এক্স দ্রব্যের জন্য ব্যয় করা হয় তাহলে সর্বোচ্চ ও বি পরিমাণ এক্স দ্রব্য উৎপাদন করা সম্ভব হলেও ওয়াই দ্রব্যের উৎপাদন শূন্য। এখন লক্ষ্য করা যায় এ বি ব্যতীত যদি অন্য একটি বিন্দু চিন্তা করি, যেমন সি বিন্দু, সি বিন্দুতে যদি উৎপাদন করা সম্ভব হয় তাহলে ওয়াই দ্রব্যের উৎপাদন এবং এক্স দ্রব্যের উৎপাদন দুটি দ্রব্যই উৎপাদন করা সম্ভব। ওয়াই দ্রব্যের উৎপাদন ও ওয়াই ওয়ান পরিমাণ, অপরদিকে এক্স দ্রব্যের উৎপাদন ও এক্স ওয়ান।
সি বিন্দু ব্যতীত যদি ডি বিন্দুর কথা চিন্তা করা হয় তাহলে লক্ষ্য করা যায় ওয়াই দ্রব্যের উৎপাদন হয় ও ওয়াই2, অপরদিকে এক্স দ্রব্যের উৎপাদন ও x2। এভাবে আমরা উৎপাদন সম্ভাবনা রেখাটির বিশ্লেষণ করতে পারি। এছাড়াও এফ এবং জি দুটি বিন্দুর কথা এখানে উল্লেখ করা যায়। এফ বিন্দুটি উৎপাদন সম্ভাবনা রেখার অভ্যন্তরে অর্থাৎ ভেতরে অবস্থান করে, অর্থাৎ যেখানে যতটুকু উৎপাদন সম্ভব তার চাইতে অনেক নিচে, যেখানে সম্পদের অদক্ষ ব্যবহার চিহ্নিত হয়। অন্যদিকে জি বিন্দু যা এবি রেখার বাইরে অবস্থান করে, অর্থাৎ যেখানে উৎপাদন করা সম্ভব নয়, যেটাকে বলা হয় অর্জনযোগ্য বিন্দু। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল উৎপাদন সম্ভাবনা রেখা।